হ্যালো বন্ধুরা, আজ আমরা এক্সপ্লেইন করতে যাচ্ছি চাইনিজ বিএল সিরিজ টু মাই শোর। আর এটা সেকেন্ড এপিসোড। প্রথম এপিসোডটা যদি কেউ না দেখে থাকো তাহলে অবশ্যই দেখে নিতে পারো। এই ড্রামাটা অনেক 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 বেশি সুন্দর এবং আমি বিশ্বাস করি তোমাদের এই ড্রামাটা অবশ্যই অনেক পছন্দ হবে। এবং যারা যারা ফার্স্ট এপিসোড এখনও দেখোনি আমার চ্যানেলে এখনই গিয়ে দেখে আসতে পারো। এই এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাই যে আমাদের যে সেকেন্ড মেন লিড থাকে সে তার যে লাভার থাকে তার সাথে ইন্টিমেট হয় এবং দেখা যায় তার শেষে তারা দুজনেই উঠে বসে এবং তার লাভার তাকে জিজ্ঞাসা করে যে আচ্ছা, আজকে তোমার কি হয়েছে, তুমি আমার সাথে এত রাফভাবে কখনোই ইন্টিমেট হওনি। তখনই দেখা যায় যে ওর লাভার ওকে বলে যে কেন, তোমার কি কোথাও ব্যথা করছে? তখন দেখা যায় যে লুজেন বলে কোথাও ব্যথা করছে না। এই কথা বলে সে তার জামাটা পরে নেয় এবং দেখা যায় ইউসুলাং বলে যে আমি একটু স্মোকিং করতে বাইরে বের হচ্ছি। তখন দেখা যায় যে সে জ্যাকেটের পকেট থেকে ওই সিগারেটের প্যাকেটটা বের করে যেটা গতকাল রাতে তাকে জিয়াও দিয়েছিল এবং সে সেটা নিয়ে বারান্দায় গিয়ে বসে এবং ওই সিগারেটের প্যাকেট থেকে একটা সিগারেট বের করে হাতে নেয় এবং তখনই তার গতকাল রাতের পার্টির কথা মনে পড়ে, যেখানে দেখা যায় যে তার কোম্পানির যত মানুষজন থাকে তারা একসাথে ড্রিঙ্কস করছিল এবং সে আর জিয়াও পাশাপাশি বসেছিল। জিয়াও তখন একটা সিগারেট ধরায় এবং সেটা সে টানতে থাকে। তখনই দেখা যায় যে ইউসুলাং এর অফিসের একজন কর্মকর্তা আসে এবং সে জিয়াওর সাথে কথা বলা শুরু করে এবং সে বলে যে তোমার মনে হয় এখনো পেট ভরেনি, চলো আমি তোমাকে সঙ্গ দিই। এবং দেখা যায় যে জিয়াও তার হাত থেকে ওই সিগারেটটা ধরে ইউসুলাং এর দিকে এবং ইউসুলাং এর হাতে দেয়। ইউসুলাং বুঝতে পারে যে তাকে ওটা ধরতে বলেছে, সেও সেটা হাতে নেয়, কিন্তু দেখা যায় যে জিয়া ওর হাতটা মুখের কাছে উঠাতে বলে, মানে ওকে ওটা থেকে ও স্মোকিং করতে বলছে। সেটা বুঝতে পেরে দেখা যায় যে ইউসুলাং সেটা স্মোকিং করতে থাকে ওটা দিয়েই এবং দেখা যায় যে অপর পাশে সেই লোকটা জিয়াওর সাথে কথা বলতেই থাকে এবং একসময় কথা বলা শেষ হলে আমরা দেখতে পাই যে ইউসুলাং ওটা স্মোকিং করে একদম চোখ বন্ধ করে ফেলেছে। তখনই দেখা যায় যে জিয়া ওর দিকে তাকায় এবং বলে যে এবারের সাটা কেমন? তখন দেখা যায় যে ইউসুলাং বলে খারাপ না, অনেকটা ইনটক্সিকেটেড মতো। এবং সেই কথা শুনে দেখা যায় জিয়াও একটু হাসে। তারপর দেখা যায় সে তার পকেট থেকে তার সিগারেটের প্যাকেটটা বের করে এবং সেটা ইউসুলাং এর থাইয়ের উপর চেপে রাখে আর বলে যে এখনো অর্ধেক সিগারেট বাকি আছে, এই বাকিটা তুমি শেষ করো, আমার মনে হয় শেষ পর্যন্ত এটা তোমার ভালো লাগবে। দেখা যায় যে ইউসুলাং সে তার পকেট থেকে তার লাইটারটা বের করে এবং ওই সিগারেটটা ধরিয়ে টানতে থাকে, কিন্তু বলে যে আসলে ম্যাচ ছাড়া এই সিগারেট খাওয়াটা কিছু একটা মিসিং বলে মনে হচ্ছে। তখনই দেখা যায় যে লুজেন ওকে ডাকে আর বলে যে আঙ্কেল, আমি তোমার জন্য একটা গিফট এনেছি। তখন দেখা যায় যে ইউসুলাং ওই চেয়ার থেকে উঠে ভেতরের দিকে আসতে নেয় এবং বলে যে গিফট গিফট কেন, আমি কি কোনো স্পেশাল দিন বা অ্যানিভার্সারি ভুলে গেছি? তখন দেখা যায় লুজেন বলে যে তুমি একটা স্পেশাল দিন ভুলে যাবে, তারপর বা আমার কাছ থেকে উপহারও চাইবে, সেটা কি হতে পারে? তাহলে তো আমি তোমাকে বেঁধে আমার কাছেই উপহার হিসেবে রেখে দিতাম। এই কথা শুনে দেখা যায় যে ইউসুলাং কিছু বলে না, সে ওর পাশে বসে এবং মগে করে লুজেনকে পানি পান করতে দেয় এবং বলে যে কই গিফট? তখন দেখা যায় লুজেন বলে তুমি একটু অপেক্ষা করো। তারপরে আমরা দেখতে পাই সে অপর পাশ থেকে একটা ব্যাগ নিয়ে আসে এবং সেটার ভেতর থেকে একটা সিরাম ব্যবহার করে এবং বলে যে আজকে সকালে যখন আমি মডেলিং করতেছিলাম তখনই দেখা যায় আমার চেহারার অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যায়, কিন্তু আমি এটা ব্যবহার করার পরে দেখা যায় আমার সবকিছু ঠিক হয়ে গেছে, একদম পারফেক্ট হয়ে গেছে। এই জন্য আমি তোমার জন্য নিয়ে এসেছি। এটা দামি কিন্তু সত্যি এটা অনেক ভালো। তখন দেখা যায় ইউসুলাং বলে যদি দামি হয় তাহলে এটা তুমি নিজের কাছেই রাখো, আমাকে তো আর ক্যামেরার সামনে থাকতে হবে না। তখন দেখা যায় যে লুজেন বলে কয়েক মাস আগে আমি একটা পেন্টিং এর মডেলিং এর টাকা পেয়েছিলাম এবং সেটা দিয়ে তোমার জন্য এনেছি, আর সেই টাকাটার পরিমাণ এত ছিল যে হুয়া কান্ট্রিতে এক মাসের ম্যাগাজিনের শুটিং এর সমান। এই কথা শুনে দেখা যায় ইউসুলাং একটু মন খারাপ করে এবং ওর মন খারাপ দেখে লুজেং বলে যে তুমি কি এটা পছন্দ করোনি? তখন দেখা যায় ও বলে যে না, তেমন কিছুই না। তখন লুজেন বলে তুমি কি ভেবেছো আমি নগ্ন হয়ে পোজ দিয়েছি? তখনই দেখা যায় যে ইউসুলাং বলে যে আমি ভেবেছিলাম, ওর কথা শেষ করতে পারে না, তারপর আবার বলে যে তোমার নিজস্ব একটা সত্তা আছে, আমি কি বলবো তোমাকে? তখন লুজেন বলে যে অবশ্যই তোমাকে বলতে হবে, তোমাকে সব কথা সরাসরি বলতে হবে, তুমি নিজের ভিতর চেপে না রেখে। ইউসুলান তখন বলে যে আমি জাস্ট তোমাকে এম্বারেসড করাতে চাচ্ছিলাম না, এই জন্য আমি তোমাকে কিছু জিজ্ঞাসা করিনি। তখন দেখা যায় লুজেন বলে যে আমি যদি সেরকম করতাম তাহলে তুমি ঈর্ষান্বিত হতে, তাই না? তুমি জেলাস হতে। তখন দেখা যায় যে ইউসুলাং বলে জেনজেন, আমি মনে করি যে তোমার সিদ্ধান্তকে আমার সম্মান জানানো উচিত এবং তুমি এটা অবশ্যই করনি, তাই না? তখন দেখা যায় লুজেন হেসে ফেলে এবং বলে যে অবশ্যই আমি করিনি, অল্প কিছু টাকার জন্য আমি আমার পোশাক খুলবো? এবং দেখা যায় সে আরো বলে যে আমি পা থেকে মাথা পর্যন্ত কাপড় জড়িয়েছিলাম কিন্তু টানা 3 ঘন্টা বসেছিলাম। তখন দেখা যায় যে
ইউসুলাং বলে ৩ ঘন্টা এটা অবশ্যই টায়ারিং, তাই না? তখন লুজেন বলে একদমই সেটা না। কিন্তু সে জাস্ট তার দরজা জানালা খুলছিল না, সেটাই অনেক বেশি বেটার বলেছিল। আমি একদম শ্বাস নিতে পারছিলাম না। তখন দেখা যায় যে ইউসুলাং বলে সে কি তোমার এমপ্লয়ার? তখনই দেখা যায় যে লুজেনের মনে পড়ে তখন জিওর কথা। তখন যে ছবি আঁকছিল তখন বলে যে, "ঝেনঝেন তুমি আমার ছবিতে অনেক বেশি সুন্দর।" তারপর সে বাস্তবে ফিরে আসে ওর ডাকাডাকিতে। ও বারবার জেনজেন বলে ডাকছিল ইউসুলাং এবং তখন বলে যে ও হ্যাঁ, সে আমার এমপ্লয়ার এবং দেখা যায় যে ইউসুলাং আরো জিজ্ঞাসা করে যে, "তোমার যে শহরের বাইরের গিগস গুলো আছে সেগুলোর সম্প্রতি কোনো খবরাখবর আছে?" তখন দেখা যায় যে লুজেন বলে যে, "আমার আগে যারা এসেছিল হুয়া কান্ট্রি থেকে তারা আমাকে একটু হার্ড টাইম দিতে চেয়েছিল। কিন্তু আমি তাদের এভয়েড করে গেছি। আমি তাদেরকে কিছু মনে করিনি। যার কারণে তারা একটু আমার কাছে সমস্যা করেছিল। কিন্তু এখন সব ঠিক আছে।" সে আরো বলে যে, "আগামীকালকে একটা পার্টি আছে। তাদের সাথে আমার দেখা করতে হবে। কিন্তু তাদের সাথে দেখা করার আমার বিন্দুমাত্র ইচ্ছে নেই।" তখনই দেখা যায় যে ইউসুলাং ওর কপালে একটা চুমু খায় এবং বলে, "ঝেনঝেন আমি তোমাকে থাইল্যান্ডে টেনে নিয়ে গিয়েছিলাম এবং সেখানে তোমাকে নতুন করে তোমার ক্যারিয়ার শুরু করতে হয়েছে।" এবং সে আরো বলে যে, "আই এম সরি তোমাকে এসব কিছু সহ্য করতে হয়েছে আমার জন্য।" দেখা যায় লুজেন বলে যে, "আমার একদমই খারাপ লাগছে না। আমি নিজেই এটা বেছে নিয়েছি।" এবং সে আরো বলে যে, "এটা এমনও বড় কোনো ক্যারিয়ার ছিল না।" এবং দেখা যায় সে আরো বলে যে, "খারাপ মানুষ সব জায়গাতেই আছে। ইটস ফাইন।" এবং সে আরো বলে যে, "তোমার সাথে থাকাটাই আমার জন্য বেশি ইম্পোর্টেন্ট।" তখন দেখা যায় যে ইউসুলাং বলে, "তাহলে তুমি বেশি পরিশ্রম করো না। যদি পার্টিতে যেতে না চাও তাহলে এড়িয়ে যাও।" তখনই দেখা যায় লুজেন মাথা নাড়ে এবং দেখা যায় ইসুলং বলে ওর হাত ধরে যে, "আচ্ছা তোমাকে আমি কি করে চেয়ার আপ করতে পারি?" তখনই দেখা যায় লুজেন ইসুলিং এর ঠোঁটে একটা কিস করে এবং ও তখন বলে যে, "আমি এখন খুশি ছিলাম, বাকিটা তোমার ইচ্ছা।" তারপর দেখা যায় ওরা দুজনেই ইন্টিমেট হয়। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই যে লুজেন তার সেই কলিগদের সাথে পার্টিতে যায় এবং তখনই দেখা যায় একটা মেয়ে ওদের ওখানে অসুস্থ হয়ে পড়ে। মানে তারা ড্রিংকস করতে, করতে অবস্থা খারাপ হয়ে যায়। সে রুম থেকে বেরিয়ে যায়। তখনই দেখা যায় যে ওখানের মেয়েরা সেই মেয়েটাকে অপমান করতে থাকে। কারণ সে একটা গরিব লোককে ডেট করছে। এরকম কথা বলে যে তার জন্য ওর সোর্স জোগাড় করতে হবে। এইজন্যই সে এরকম করছে। তখন এই কথাটা লুচেনের অনেক খারাপ লাগে এবং সে তখন মাইক রেখে বলে যে, "কেউ কি গান গাইবে?" তখনই দেখা যায় ওই মেয়েরা তখন ওর পিছনে লেগে থাকে এবং বলে যে, "আমাদের মাঝে তো আরো একজন আছে যে এরকম একটা লোককে ডেট করছে যে তাকে ১০ গ্রাম দেয় মাসে খরচ করার জন্য।" এবং দেখা যায় ওদের ভেতর একটা ছেলে তখন জিজ্ঞাসা করে যে, "আচ্ছা জেনজেন তুমি কি এখনো সেই ডিরেক্টর গাইকে ডেট করছো?" তখনই দেখা যায় যে ও একটু উত্তেজিত হতে নেয়। কিন্তু তারপর আবার থেমে যায়। তারপর ভাবে যে সকালের কথাগুলো যেখানে দেখা যায় যে সকালে ইসুলং যখন অফিসে যায় ওর জন্য খাবার রেখে যায় এবং একটা নোট রেখে যায় যে খাবারটা গরম করে খেয়ে নেবে এবং তুমি যদি পার্টিতে যাও তাহলে আমি একটা কার্ড রেখে গেলাম। এই কার্ডটা নিয়ে যাবে। এর পিন তুমি অবশ্যই জানো। ঠিক আছে? তখনই দেখা যায় যে আবার বাস্তবে ফিরে আসে এবং বলে যে, "আমাকে উত্তেজিত হলে চলবে না। আমাকে অবশ্যই সুলংয়ের মতো শান্ত এবং স্বভাবে থাকতে হবে।" তখনই দেখা যায় ও বলে যে, "হ্যাঁ, আমি এখনো তাকে ডেট করছি এবং আমাদের রিলেশনটা অনেক ভালো যাচ্ছে।" সে আরো বলে যে, "আমি এখন একজন অ্যাডাল্ট মানুষ। আমি নিজের খরচ নিজেই জোগাড় করতে পারি। অন্যের টাকা কেন খরচ করব?" তখনই দেখা যায় যে একটা মেয়ে বলে যে, "আমি নিশ্চিত যে তোমার পিছনে কেউ খরচ করবে না।" এবং দেখা যায় ছেলেটা বলে, "আমার মনে হয় তুমি তোমার নিজের পকেট থেকেই খরচ করতে হবে।" তখনই ও রেগে যায় এবং বলে যে, "আমার একটু কাজ আছে। আমি এখন চলে যাচ্ছি।" তখনই মেয়েরা বলে যে, "তুমি এটা করতে পারো না। তুমি তোমার অন্য একটা লোকের সাথে অ্যাফেয়ার আছে। তাকে সময় দিবে এবং বন্ধুদের বেলায় সময় দিবে না?" তখনই দেখা যায় ওরা আলো বলে যে, "কিন্তু তোমাকে তো পে করতে হবে।" তখন লুজিন বলে, "কিসের পে করতে হবে?" তখন ওই মেয়ে ছেলেগুলো বলে যে, "আমরা তো আগেই বের ধরেছিলাম যে, যে আগে বের হবে সে বিল পেমেন্ট করবে।" তখন দেখা যায় যে লুজেন বলে যে, "এরকম শর্ত কখন রেখেছিলে?" তখন ওই মেয়েগুলো বলে যে, "যখন আমরা এখানে ঢুকেছিলাম তখনই তো এই কথাগুলো হয়েছে।" এই কথা শুনে দেখা যায় যে ও একদম অবাক হয়ে যায়। মেয়েগুলো তখন বলে যে, "তুমি এটা বলো না যে এটা পে করার মতো টাকা তোমার কাছে নেই।" তখনই দেখা যায় যে লুজেন একটু টেনশনে পড়ে যায় এবং তখনই আমরা দেখতে পাই যে জিয়া ইয়োলেন্ডা নামের যে মেয়েটা অসুস্থ হয়ে গিয়েছিল ড্রিংকস করতে, করতে তাকে নিয়ে ভেতরে ঢোকে এবং বলে যে, "সাবধানে।" তখনই দেখা যায় যে লুজেনের চোখ পড়ে এবং বলে যে, "মিস্টার ফ্যান।" জিয়াওকে ওখানে দেখে ওখানে যে ছেলেমেয়েরা আছে তারা অবাক হয়ে যায় কারণ ও অনেক বেশি হ্যান্ডসাম ছিল এবং বলে, "ইয়োলেন্ডা একা বের হয়ে গিয়েছিল এবং দেখো একদম হ্যান্ডসাম মানুষকে নিয়ে ফিরে এসেছে" এবং ওর ঘড়ি দেখে বলে যে ওটা একটা লিমিটেড এডিশনের ঘড়ি এবং তখন জিয়াও বলে যে, "হল করে এই লেডির সাথে আমার দেখা হয়েছে" এবং সে বলল যে তার বন্ধুরা এখানে আছে। আমি কি ভুল জায়গায় চলে এসেছি? তখনই দেখা যায় যে একটা মেয়ে উঠে বলে যে, "না, না অনেক ধন্যবাদ। আপনি ঠিক জায়গায় চলে এসেছেন।" তখন দেখা যায় জিয়াও লুজেনের দিকে তাকায় এবং দেখা যায় যে ও বলে যে, "ঝেনঝেন কি কোইন্সিডেন্স বলো তুমিও এখানে?" তখন দেখা যায় লুজেন বলে, "মিস্টার ফান আসলেই এটা একটা কোইন্সিডেন্ট" এবং দেখা যায় যে ও তার কাছে যায় এবং বলে যে, "ওকে আমার কাছে দিন। আমি ওর বন্ধুদের কাছে পৌঁছে দিচ্ছি।" এবং তখন দেখা যায় যে ও বলে যে, "অনেকদিন হলো তোমাকে দেখিনি" এবং দেখা যায় যে একটা মেয়ে ওখানে আসে এবং বলে যে, "লুজেন তুমি ওকে আমার কাছে দাও এবং তোমার বন্ধুকে সময় দাও।" তখনই দেখা যায় যে ফ্যান বলে, "তুমি কি বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলে?" তখনই লুজেন ওই মেয়েগুলোর দিকে তাকায় এবং বলে যে, "হ্যাঁ, কিন্তু আমি চলে যাচ্ছি এখন। মিস্টার ফ্যান চলেন আমরা বাইরে গিয়ে কথা বলি।"
তখনই দেখা যায় যে জিয়াও ওকে থামিয়ে দেয় এবং বলে যে, "যেহেতু ভাগ্য আমাকে তোমার কাছে নিয়ে এসেছে, তাহলে কেন না আমি তোমার বন্ধুদের একটু ট্রিট দেই?" এই কথা শুনে ওখানে ছেলেমেয়েরা সবাই অবাক হয়ে যায় এবং দেখা যায় যে লুজেনের একটু খারাপ লাগে। কারণ ওর বন্ধুরা একটুও ভালো ছিল না। তখনই জিয়াও ওখানে ওয়েটারকে ডাকে এবং বলে যে, "এই রুমের যত বিল হবে সেটা আমি পে করব। তুমি আরো এদের জন্য ড্রিংকস নিয়ে আসো।" তো এখনই দেখা যায় লুজেন একটু বলে যে, "মিস্টার ফ্যান।" কিন্তু দেখা যায় জিয়াও বলে ওকে যে, "বি গুড।" এরপর দেখা যায় যে ওয়েটার ওই ড্রিংকসটা সার্ভ করে দিয়ে যায় এবং তখনই ওখানে মেয়েরা বলে যে, "আচ্ছা তুমি কি নতুন সুগার ড্যাডি পেয়েছো নাকি?" তখন অন্য একটা ছেলে বলে, "নিশ্চয়ই লুজেন অনেক কৌশলী। না হলে সে এরকম একটা মানুষ কি করে পেল?" এবং দেখা যায় যে তখনই জিয়াও বলে যে, "আমি ফ্যান জিয়াও। আমি লুজেনের বন্ধু।" এবং সে আরো বলে যে, "আমি তোমাদের থেকে কয়েক বছর বড়ই হব। তোমরা আমাকে ব্রাদার বলেই ডাকতে পারো।" তখনই দেখা যায় সে আরো বলে যে, "লুজেনের বন্ধু মানেই আমার বন্ধু। চলো আমরা চিয়ার্স করি এবং আশা করি যে তোমরা এটা এনজয় করবে। আমার পক্ষ থেকে ছোট একটা উপহার।" তখনই দেখা যায় সকলে দাঁড়িয়ে যায় এবং বলে যে, "ধন্যবাদ তোমাকে। তুমি অনেক বড় উদার।" কিন্তু দেখা যায় লুজেন একটু হীনমন্যতায় ভোগে এবং তখনই দেখা যায় যে জিয়া ওর দিকে তাকায় এবং বলে যে, "জেন অনেক স্ট্রেট ফরওয়ার্ড। সে ওইসব মানুষদের মতো না যারা চারপাশে সবাইকে অপমান করে বেড়ায়। যদি সে কিছু ভুল করে তাহলে অবশ্যই তোমরা তাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবে। ঠিক আছে?" তখনই দেখা যায় ওখানে মেয়েরা বলে যে, "তুমি চিন্তা করো না। আমরা তার অনেক ভালো যত্ন নেব।" এরপর দেখা যায় যে সে আরো বলে যে, "আচ্ছা চলো ঠিক আছে। আমরা এখন চিয়ার্স করি।" তখন দেখা যায় একটা মেয়ে বলে যে, "জেন অনেক ভাগ্যবান যে তোমার মতো একটা বন্ধু পেয়েছে।" এবং এর কথা বলি দেখা যায় সকলে চিয়ার্স করে এবং ওই ড্রিংকস পান করে। এরপর আমরা দেখতে পাই জিয়াও বাহিরে তার গাড়ির সাথে ঢেলান দিয়ে স্মোকিং করতে থাকে এবং তখন আরো দেখা যায় যে লুজেন তার ফোনে স্ক্রল করতে করতে বাহিরে বের হচ্ছে এবং এদিক সেদিক তাকায়। তখনই জিয়া ওকে ডাকে যে ঝেনঝেন। ওকে দেখে তাড়াতাড়ি করে লুজেন ওর কাছে আসে এবং বলে যে, "আপনি এখনো এখানে মিস্টার ফ্যান?" তখন সে আরো বলে যে, "আজকে রাতের জন্য ধন্যবাদ এবং আপনাকে এতটা খরচ করতে হতো না। ওরা আসলে আমার কোনো বন্ধুই নয়।" তখন দেখা যায় যে জিয়াও বলে, "আমি জানি। আমি যখন ভেতরে ঢুকেছিলাম তখন তো আমার অবস্থা দেখেই বুঝতে পেরেছিলাম যে কিছু একটা সমস্যা আছে এখানে।" এবং দেখা যায় যে সে আরো বলে যে, "আমি শুধু ওদের ড্রিংকস কিনে দিয়েছি এইটার জন্য যে যাতে ওরা এম্বারাস ফিল করে তোমাকে ছোট করানোর জন্য। আর কিছুই না। আমি শুধু একটু ড্রামা যোগ করে দিয়েছি।" তখনই একটা গাড়ি লুজেনের পাশ দিয়ে চলে যায় এবং দেখা যায় জিয়াও ওকে টান দিয়ে সরিয়ে নেয় এবং তখনই দেখা যায় যে ও আরো বলে যে, "আমি শুধু তোমাকে বাঁচানোর জন্যই এই কাজটা করেছি যাতে পরবর্তীতে ওরা তোমাকে আর ডিস্টার্ব না করতে পারে।" দেখা যায় এই কথা শুনে লুজেন একটু ইমোশনাল হয়ে যায় এবং তখনই তার ফোনে কল আসে ইউসুলাং এর। তখন সেটা দেখে জিয়াও কিন্তু কিছু বলে না। লুজেন তখন জিওর দিকে তাকায়। জিও বলে যে, "আমি কি এখান থেকে সরে যাব?" তখন দেখা যায় যে লুজেন বলে, "না ঠিক আছে।" তারপর সে ফোনটা পিক করে এবং দেখা যায় হ্যালো বলার পর ওদিক থেকে বলে যে, "জেনজেন তোমার পার্টি কি শেষ হয়েছে? তুমি এখন কোথায় আছো?" তখন দেখা যায় যে লুজেন বলে, "এখন তো মাত্রই শেষ হলো এবং আমি আমার একজন বন্ধুর সাথে আছি।" তখন দেখা যায় যে ওদিক থেকে বলে ইউসুলাং যে, "আমার কাজে আরো দেরি হয়ে যাবে। আমি তোমাকে আজ আর পিক করতে পারলাম না।" তখনই দেখা যায় যে জিয়াও ওর ঘাড়ের উপর থেকে একটা মাছি তাড়িয়ে দেয়। যার কারণে লুসেন চমকে ওঠে এবং ওর দিকে তাকায়। আর জিয়াও ওর দিকে তাকিয়ে থাকে এবং তখন দেখা যায় জিয়াও বলে, "ওখানে একটা মশা বসেছিল। আমি সেটা তাড়িয়ে দিয়েছি।" তখনই দেখা যায় ফোনের ওপাশ থেকে ইউসুলাং বলে, "জেন।" তখনই জিয়ার পাশে বলে যে, "ফোনে কথা বলা লোকটা নিশ্চয়ই তোমার জন্য অনেক চিন্তিত।" তখনই দেখা যায় যে লুজেনের হ্যান্ড বেড়ে সে বলে যে, "আচ্ছা আমি ভালো আছি। আমি ঠিক আছি। সমস্যা নেই। তুমি এখন ফোন রাখো।" এই কথা বলে সে বাই বলে ফোনটা রেখে দেয় এবং তখনই দেখা যায় যে জিয়াও বলে, "ওটা কে ছিল?" লুজেন তখন বলে, "মিস্টার ফ্যান, আজকে রাতের জন্য অনেক ধন্যবাদ। আপনার যে ড্রিংকস এর বিলটা ওটা আমি দিয়ে দেবো। কিন্তু এতে কিছুটা সময় লাগবে। আর আমি ফোনে যার সাথে কথা বলছিলাম তখনই দেখা যায় যে ওই ছেলেটা আসে ভেতরের এবং বলে, "লুজেন তুমি এখনো এখানে?" এবং দেখা যায় যে মিস্টার ফ্যানকে বলে যে, "ব্রাদার ফ্যান আপনি এত তাড়াতাড়ি বিলটা পেমেন্ট করে দিয়েছেন আর আমাকে এই মাতাল অবস্থায় রেখেই আপনি চলে যাচ্ছেন?" তখন জিয়াও বলে, "তাই নাকি? দিস ইজ মাই ব্যাড।" এবং দেখা যায় যে ও লুজেনের দিকে তাকায় এবং বলে, "তুমি বলছো তুমি কার সাথে যেন ফোনে কথা বলছিলে?" তখন লুজেন বলে যে, "ও ওটা শুধু আমার পরিবারের লোক ছিল।" জিয়াও তখন বলে যে, "ও ফ্যামিলি? তারা নিশ্চয়ই তোমার অনেক যত্ন নেয়।" তখন দেখা যায় ওই ছেলেটা বলে যে, "ব্রাদার ফ্যান আমি মাতাল। তুমি এটা কিভাবে মেকআপ করবে আমার সাথে? আমাকে মাতাল রেখেই চলে যাচ্ছ?" এবং সে বলে যে, "আমি অনেক ডিজি ফিল করছি। তুমি কেন না আমাকে বাড়ি পৌঁছে দিচ্ছ?" এই কথা বলে ওর হাত ধরে। কিন্তু দেখা যায় জিয়াও ওকে হাত দিয়ে সরিয়ে দেয় এবং বলে যে, "আই এম হোমোফোবিক এবং আমার কাছে তুমি দূরত্ব বজায় রাখো।" এরপর সে লুজেনের কাঁধে হাত দেয় এবং বলে, "কিন্তু লুজেনই একমাত্র ব্যতিক্রম।" এবং দেখা যায় যে এই কথা শুনে ওই ছেলেটা রাগে ওখান থেকে চলে যায়। তখনই দেখা যায় যে লুজিনের হুঁশ ফেরে এবং সে ওর হাতটা সরিয়ে দেয় এবং বলে, "মিস্টার ফ্যান আমার রাইড চলে এসেছে। আমি এখন যাচ্ছি। বাই।" এই কথা বলে দেখা যায় যে ও আবার ধন্যবাদ জানিয়ে ওখান থেকে চলে যায়। তারপরে আমরা দেখতে পাই যে ওদিকে জিয়াও তার পকেট থেকে ফোনটা বের করে এবং সে ইউসুলাংকে কল করে। ইউসুলাং তখন তার অফিসেই কাজ করছিল এবং বলে যে, "এখনই?" তখন দেখা যায় যে ওদিক থেকে বলে যে, "হ্যাঁ" এবং বলে যে, "তুমি অফিস ভবনের সামনেই আছো? আমি এখনই আসছি।" এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই জিয়াও তার গাড়ির সাথে হেলান দিয়ে সে কফি পান করছিল এবং তখন সেখানে দেখা যায় যে ইউসুলাং আসে এবং বলে, "মিস্টার ফ্যাং আপনি এত রাতে এখানে কি করছেন?"
তখন দেখা যায় জিয়া বলে, আমি শুনেছি আমার বিজনেস প্ল্যানের জন্য তোমাদের সবাইকে নাকি অতিরিক্ত কাজ করতে হচ্ছে। আমার খারাপ লেগেছিল, আমি তাই সবার জন্য ড্রিঙ্কস নিয়ে এসেছি। এই কথা বলে জিয়াও তার গাড়ির ডিকিটা খুলে দেয় এবং সেখানে দেখা যায় অনেকগুলো প্যাকেট, এবং জিয়াও তার গাড়ির উপর থেকে স্পেশাল একটা প্যাকেট নেয় এবং বলে যে এটা তোমার জন্য। তখনই দেখা যায় যে ইসলাম বলে, তোমার চিন্তা ভাবনার জন্য ধন্যবাদ, কিন্তু আমি মিষ্টি পছন্দ করি না। তখনই জিয়াও বলে যে এটা অনেক ফেমাস একটা শপ থেকে, কিন্তু দেখা যায় তখনই ওর ফোনে লুজেন কল করে এবং সে ওকে বলে এই ফোনটা আমাকে ধরতে হবে। এবং দেখা যায় ফোন ধরার সাথে সাথেই লুজেন ওখান থেকে বলে যে জেন জেন আঙ্কেলকে অনেক বেশি ভালোবাসে। এবং দেখা যায় ইসলাম বলে, তুমি কি বাড়িতে পৌঁছে গেছো? তখন জেন জেন বলে যে হ্যাঁ, মাত্রই পৌঁছলাম। তখনই দেখা যায় যে লুজেন আবার বলে যে আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি আঙ্কেল। তখন দেখা যায় ইউসুলং বলে যে এই নিয়ে তুমি 5 বার আমাকে এই কথা বলেছো এবং 5 বার কল করেছো ক্যাব থেকে বাড়ি যাওয়া পর্যন্ত। এবং দেখা যায় যে সে আরো জিজ্ঞাসা করে, আচ্ছা তুমি কি অনেক বেশি ড্রিঙ্কস করে ফেলেছো আজকে? লুজেন তখন বলে যে তুমি কি আমার উপর বিরক্ত? যখন আমি তোমাকে কোর্ট করেছিলাম তখন এর থেকে আর বেশি বলেছি, কিন্তু তুমি তখন তো আমার উপর রাগ করোনি। এবং সে আরো বলে, আচ্ছা তুমি কি মিটিং এ ব্যস্ত আছো, কথা বলতে পারছো না? তখন ইউসুলং বলে যে না, আমি চাই না তুমি বেশি কাজ করে অসুস্থ বোধ করো, এবং আমি এখন ঠিক আছি। তখন দেখা যায় লুজেন বলে, কিন্তু আমি হঠাৎ করে তোমাকে অনেক মিস করছি। এবং সে বলে, আচ্ছা ঠিক আছে, আমি এখন রাখছি, আমি তোমার কাজের আর বিরক্ত করবো না। তখন ইসলাম বলে, আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি ঘুমাও। একথা বলে সে ফোনটা রেখে দেয়। তখন দেখা যায় জিয়াও এই সব কথাই শুনে এবং পেছন থেকে বলে যে আমি কষ্ট করে নিয়ে আসলাম তোমাদের জন্য, কিন্তু মনে হচ্ছে তোমরা এটাকে পাত্তাই দিচ্ছ না। সুলাং তখন জিয়াওকে বলে যে মিস্টার ফ্যান, আমাকে একটা সিগারেট ধার দিন। তখনই দেখা যায় যে ও কাছাকাছি আসে এবং একটা সিগারেট বের করে দেয় এবং বলে যে ইতিমধ্যে তুমি অ্যাডিক্টেড হয়ে গেছো। তখন দেখা যায় যে ইউসুলাং বলে, না, আমি তাড়াহুড়ো করে নামতে গিয়ে আমারটা আনতে ভুলে গেছি। এবং জিয়াও তার গ্যাসলাইট থেকে ওর সিগারেটটা ধরিয়ে দেয়। এবং দেখা যায় যে জিয়াও তখন ওই কাপটা দেখেই বলে যে আমি তোমার জন্য এত কষ্ট করে এটা নিয়ে আসলাম, কিন্তু মনে হচ্ছে আমার সব ফ্ল্যাটারই সব বিফলে গেছে। তখন দেখা যায় সে আরো বলে, আমি তোমার কাছ থেকে একটা হাসিও উপহার পাইনি। তখন দেখা যায় ইউসুলাং বলে যে আমি তোমার এই ফ্ল্যাটারির যোগ্য না। জিয়াও তখন বলে, তুমি, কারণ এই শহরে তুমি আমার একমাত্র বন্ধু এবং আমার সকল এন্টারটেনমেন্টের কারণ। তখন ইউসুলাং বলে, তোমার শব্দগুলো মনে হয় এলোমেলো হয়ে যাচ্ছে এবং তুমি এগুলো ঠিকভাবে গোছাতে পারো না। তখন জিয়াও বলে যে আমি যেভাবেই কথা বলি তুমি সবসময় সেটা খারাপভাবে নাও। এবং দেখা যায় সে আরো বলে যে কিন্তু তুমি আমার একমাত্র বন্ধু এবং আমি তোমার কোনো বন্ধুই হই না। এই কথা বলে সে তার কফির কাপটা ছুঁড়ে ফেলে একটা ক্যানের দিকে। এবং দেখা যায় ইউসুলাং তখন বলে যে তুমি যদি ঠিকভাবে কথা বলতে না পারো তাহলে প্লিজ কথা বলো না, তুমি একটা মিসিং করছো মার্ক। তখন দেখা যায় জিও বলে, আমি কি ঠিক শুনেছি? তুমি কি আসলে কি কাজ করছো? তুমি বিনয়ী, ভদ্র, মিতব্যয়ী, বিনয়ী আচরণবিধি এগুলো তোমার কোথায় গেল? তখনই দেখা যায় ইউসুলাং বলে যে তুমি সবকিছু জানো। এবং সে আরো বলে যে এবং তা জেনেও তুমি এসব কথা বলছো? এবং দেখা যায় সে আরো বলে যে হ্যাঁ, আমি কাজ করছি, যে এটা অবশ্যই হ্যালুসিনেশন ছিল না। এবং সে আরো বলে যে ট্রিট দেওয়ার জন্য ধন্যবাদ, আমি উপরে যাচ্ছি, তুমি তাদেরটা তাদেরকে দিয়ে দিও। তখন জিও বলে যে আমি খুবই স্পষ্ট ছিলাম। এবং সে আরো বলে যে তুমি আমার একমাত্র, কিন্তু আমি তোমার নই। এবং দেখা যায় সে ওর ফোনের দিকে তাকায় এবং বলে যে দেখো, এত দেরি হয়ে গেছে, এখনো কেউ তোমাকে মেসেজ করছে। তখন দেখা যায় ইউসুলাং বলে যে তোমার আমার সম্পর্ক ভিন্ন, এটা কিছুতেই তার সাথে কম্পেয়ার করা যায় না। জিও তখন বলে যে এত ভিন্নতার কি আছে? দেখা যায় ইউসুলাং তখন বলে যে সে আমার পার্টনার। এবং সে আরো বলে যে তুমি কি করে তার সাথে তুলনা করতে পারো? তখনই দেখা যায় জিওর মনটা খারাপ হয়ে যায় এবং বলে, তোমার গার্লফ্রেন্ড তাই না? এবং সে আরো বলে যে ইয়া, আমি তো তার সাথে কিছুতেই কম্পিট করতে পারবো না। ইউসুলাং তখন জিওর চোখের দিকে তাকায় এবং মনে মনে বলে যে আমার অনেক কিছু মনে হচ্ছে এবং আমি আমার নিজের ধরনকে খুব ভালোভাবেই চিনতে পারি। এরপরে দেখা যায় যে জিও বলে যে এত রাত পর্যন্ত কাজ করছো, তুমি কি চিন্তিত না তোমার গার্লফ্রেন্ডের জন্য? যদি সে অন্য কোথাও চলে যায়, নাকি তুমি অনেক বেশি কনফিডেন্ট যে কেউ তাকে চুরি করে নিয়ে যাবে না? তখনই দেখা যায় যে ইউসুলাং বলে যে যদি অন্য কেউ তাকে চুরি করে নিয়ে যেতে পারে তাহলে ভাবো যে শুরু থেকেই আমাদের রিলেশনটা ভালো ছিল না। তখন দেখা যায় যে সে বলে আমার কাজ আছে, আমি উপরে চলে যাচ্ছি। এবং তখনই জিও বলে তাহলে আমার ট্রিটটা। তখন দেখা যায় ও পিছনে ফিরে এবং বলে যে তুমি নিজেও ওদের জন্য এগুলো নিয়ে এসেছো, তুমি নিজের হাতে ওদেরকে দিও, তাহলে ওরা অনেক বেশি খুশি হবে। বুঝেছো? এবং কথা বলে দেখা যায় সে একটু হেসে ওখান থেকে চলে যায়। আর এদিকে আমরা দেখতে পাই জিয়াও তার হাতের ম্যাচটা রাগে ছুঁড়ে ফেলে। এরপর আমরা দেখতে পাই জিয়াও তার অফিসে বসে কাজ করছিল এবং দেখে বোহাই যে কোম্পানি আছে তার সেই লিস্টটা, সেখানে দেখা যায় তারা ইউসুলাংকেও রেখেছে। তখনই দেখা যায় যে জিয়াও মনে মনে বলে যে ওর এই কোম্পানিকে এখন কঠিন সময় দেওয়ার সময় এসেছে। সে আর বলে যে ইউসুলাং যদি আমার কাছে চাইতে না আসে তাহলে এই ডিলটা আমি কিছুতেই পাস করাবো না। এবং তখন সে ভাবে আচ্ছা তার অবস্থানটা কি কমে যাবে অফিসে? এবং সে আর বলে যে ঠিকই হবে, যত উপরে তাকে তোলা হবে তত জোরে সে নিচে পড়বে। এবং এরপরে দেখা যায় 1 মাস কেটে যায়। এরপরে আমরা দেখতে পাই এক অফিসের চিহ্ন, সেখানে একটা লোক আসে তার একটা প্রকল্প নিয়ে জিওর কাছে। এবং জিও সেটা নিয়ে তার সাথে কথা বলতে থাকে এবং ওই লোকটা তার প্রকল্পের যে প্রস্তাবনা
সেটা সে জিয়ার কাছে দেয় এবং জিয়াও যখন সেটা দেখতে থাকে তখনই সেখানে সে ইউসুলিং এর ছবি দেখতে পায়। তখন সে বলে, "একটা প্রোডাক্ট সম্পর্কে আপনাকে জানতে হলে এর শুরুটা সম্পর্কে আপনাকে ভালোভাবে জানতে হবে।" তখনই সে বলে ওই ছবিটা দেখি, "আচ্ছা এর সম্পর্কে একটু আপনি আমাকে বলেন তো?" তখনই দেখা যায় যে ওই প্রফেসর বলা শুরু করে এবং এরপরে আমরা দেখতে পাই জিয়াও ওই ছবিটা হাতে নেয় এবং সে বাসায় চলে যায়। তারপর সে ভাবে ওই প্রফেসর কি বলেছিল। প্রফেসর বলেছিল যে এটা সম্ভবত ৬ থেকে ৭ বছর আগের ঘটনা। তখন চ্যাংলিং ইউনিভার্সিটিতে একটাই গবেষণা কেন্দ্র ছিল এবং ওখানে যারা গবেষণা করতো তাদের সাথে প্রফেসর সবাই থাকতো। তখনই দেখা যায় সে আরো বলে যে, "এখানে যারা দেখছো তারা সকলেই আমার স্টুডেন্ট এবং আমার এই কাজে সকলে হেল্প করেছে এবং এই কাজের জন্য আমি একটা পুরস্কারও পেয়েছিলাম।" তখনই দেখা যায় জিয়াও ওই ছবি থেকে ইউসুলাং এর ছবিটা কেটে নেয় এবং বলে যে, "মিস্টার ইউসুলাং, আপনাকে হাসলে অনেক বেশি সুন্দর লাগে।" এবং সে আরো বলে, "অনেক পাপের শুরু এই হাসি দিয়েই হয়।" এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই যে ফ্যানজিওর ছোটবেলার যে বেস্ট ফ্রেন্ড সে বিদেশ থেকে আসে এবং দেখা যায় সে বিমানবন্দরে নেমে ফ্যানজিওকে দেখতে পেয়েই দৌড়ে এসে তার কোলে ওঠে। "ফ্যানজিও, আমি তোমাকে ছাড়া রাতে ঘুমাতেই পারি না।" তখনই দেখা যায় জিয়াও ওকে কোল থেকে নামিয়ে দেয় এবং বলে যে এটাকেই বলে ভুল শব্দচয়ন এবং সে আরো বলে যে, "আমি ভেবেছিলাম যে তোমার কাজ শেষ এবং তুমি সারা রাত পার্টি করবে।" তখন জিয়াও বলে যে, "আমি তোমার মতো তো আর রাজপুত্র না, তোমার কাজ করতে হয়।" তখন দেখা যায় যে শিলিহুয়া বলে, "আমার অনেক চাচারা আর ভাইয়েরা আছে, তারাই কাজ সামলায়, আমাকে দিয়ে কিছুই করতে হয় না।" এবং সে আরো বলে যে, "এত মানুষের ভিড়ে আমি কখনোই উত্তরাধিকারী হব না আমার বংশের।" এবং সে আরো বলে যে, "আমি তোমার মতো না, তোমার বংশে তো খুব কমই উত্তরাধিকারী আছে।" এবং সে আরো বলে যে, "তুমি অসাধারণ, তুমি চাইলেই বড় কিছু করতে পারো।" এবং দেখা যায় যে শিলিহুয়া আরো বলে, "আজ রাতে আমি একটু ব্যস্ত, আমার একটা পার্টি আছে।" তখন দেখা যায় জিয়াও বলে যে, "তুমি মাত্রই প্লেন থেকে নামলে আর এখনই তুমি পার্টির আয়োজন করে ফেলেছো?" তখন দেখা যায় যে শিলিহুয়া বলে যে, "হ্যাঁ, আমি এজন্যই তো এসেছি।" এবং দেখা যায় যে ওরা দুজনেই গাড়িতে উঠে বসে। এরপর দেখা যায় যে ইউসুলাং জিয়ার ফোনে কল করে কিন্তু ও ফোনটা পিক করে না। তখন শিলিহুয়া বলে যে, "তোমার ফোন বাজছে।" জিয়াও তখন বলে যে, "এটাকে বাজতে দাও।" তখন দেখা যায় শিলিহুয়া বলে যে, "আমি কি বলছিলাম? ওহ, পার্টি।" তখন দেখা যায় যে সে আরো বলে, "জানো, আমি যখন এখানে ফিরে এসেছি অনেক লোক আমাকে পিক করার জন্য এসেছিল। কিন্তু আমি কাউকেই সুযোগ দেইনি। শুধু তোমাকেই দিয়েছি।" এবং তখন দেখা যায় যে ওর ফোনটা আবার বাজা শুরু করে এবং দেখা যায় যে ও ফোনটা হাতে নেয় এবং ওর বন্ধুকে বলে, "আজকে রাতে আমি তোমাকে একটা মজার জিনিস দেখাবো।" তখন ওর বন্ধু বলে, "আচ্ছা ঠিক আছে, ডিল।" তারপর দেখা যায় যে ও ফোনটা পিক করে এবং বলে যে, "ডিরেক্টর, অনেকদিন পরে আপনার সাথে কথা হলো।" এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই একটা পার্টির চিত্র যেখানে দেখা যায় যে জিওর বন্ধু সবার সাথে ডান্স করছিল এবং একপাশে দেখা যায় একটা সোফায় চুপচাপ ইউসুলং বসে আছে এবং তাকে একটু অন্যরকম দেখাচ্ছিল। তখনই সেখানে জিয়াও আসে এবং বলে যে, "সরি, আমি তোমাকে অনেকক্ষণ বসিয়ে রাখলাম, আমার একটা মিটিং ছিল।" তখন দেখা যায় যে ইউসুলং বলে যে, "আমিই আপনাকে ভুল সময় ইনভাইট করেছি, আপনাকে দুঃখিত হতে হবে না।" এবং দেখা যায় সে আরো বলে, "আপনি মনে হয় ব্যস্ত ছিলেন, আমরা না হয় অন্য এক সময় রিশিডিউল করি।" তখন দেখা যায় জিও বলে যে, "না, তুমি অনেক কষ্ট করে এই সময়টা ম্যানেজ করেছো আমার জন্য এবং আজকেই আমি তোমার সাথে কথা বলতে চাচ্ছিলাম, তাহলে রিশিডিউলের দরকার নেই।" এবং দেখা যায় যে সে আরো বলে, "আমি তোমাকে একজনের সাথে পরিচয় করিয়ে দিতে চেয়েছিলাম।" এবং দেখা যায় তখন ইউসুলাং বলে যে, "তুমি আমার সাথে অনেক ভদ্র আচরণ করছো আজকে।" তখনই জিয়া বলে যে, "চলো, আমি তোমাকে একজনের সাথে পরিচয় করিয়ে দেই।" এরপর দেখা যায় তারা দুজনেই একজন লোকের কাছে যায়, মিস্টার জু নামের, এবং তার দিকে ফেরে। তখন সেই লোকটা ওদের কাছে আসে এবং বলে যে, "ইনিই হলেন বয় ফার্মার অফিস ডিরেক্টর ইউসুলাং।" এবং সে ওই লোকটিকে দেখিয়ে বলো, "এ হলো রুকজিয়ান ফার্মাসিউটিক্যাল চেইনের ডেপুটি জিএম সু।" এবং তখনই দেখা যায় যে সে হাত বাড়িয়ে দেয় এবং ওরা হ্যান্ডশেক করে, কিন্তু দেখা যায় লোকটা তাচ্ছিল্যের সাথে ওর হাতটা ফেলে দেয় এবং ইউসুলাং এর খারাপ লাগে, কিন্তু সে কিছুই বলে না, কারণ ও একরকম বাধ্য হয়েই এই পার্টিতে এসেছে। তখন জিয়াও বলে যে সে একজন নতুন ফ্রেন্ড, কিন্তু আমার মনে হয় আমরা একজন অপরজনকে বছরের পর বছর ধরে চিনি। তখনই দেখা যায় যে মিস্টার জু বলে তার কাছ থেকে এমন একটা সূচনা এবং সে বলে, "নিশ্চয়ই তুমি তার কাছে স্পেশাল কেউ।" তখনই দেখা যায় যে জিয়াও ওই লোকটার সম্পর্কে বলে যে যেই মাঠে ওরা কাজ করছে সেই মাঠে ওই লোকটার অনেক বড় দাপট আছে এবং সে চাইলেই ইউসুলাংকে বিভিন্নভাবে সাহায্য করতে পারে। এইসব কথাবার্তা বলার পর দেখা যায় যে ওরা দুজন দুজনকে ধন্যবাদ জানায় এবং ওই লোকটা বলে যে, "চলো আমরা ড্রিঙ্কস করি এবং প্রথম ড্রিঙ্কসটা আমার পক্ষ থেকে।" এই কথা বলার পর দেখা যায় যে ওরা ড্রিঙ্কস করে এবং এরপরে দেখা যায় যে একটা মেয়ে আসে মিস্টার জু এর কাছে এবং বলে যে, "মিস্টার জু, আমি আপনাকে সব জায়গায় খুঁজেছি, আপনি কি আমার সাথে ড্রিঙ্কস করবেন না?" তখনই দেখা যায় ওই মিস্টার জু লোকটা ওই মেয়েটার কাঁধে হাত দেয় এবং বলে যে, "এই ভদ্রমহিলাকে অবশ্যই কষ্ট দেওয়া যাবে না, চলো আমরা সবাই মিলে ড্রিঙ্কস করি।" তখনই দেখা যায় যে ইউসুলাং বলে যে, "আমি সিগারেট খাওয়ার জন্য একটু বাইরে বের হচ্ছি, ক্ষমা করবেন।" তখনই দেখা যায় জিও বলে, "আচ্ছা ঠিক আছে।" তো দেখা যায় যে ইউসুলাং ওখান থেকে বাইরে বের হয়ে যায় এবং তখনই ওর বন্ধু শিলিহুয়া ওর কাছে আসে এবং বলে যে, "তুমি কিসের দিকে তাকিয়ে আছো জিও?" এবং বলে, "তোমার মনটাও অনেক খারাপ দেখছি, গভীর কিছু হয়েছে কি?" তখনই দেখা যায় যে জিও বলে, "যাহ, নোংরা কিছু একটা দেখছিলাম।" তখনই দেখা যায় যে শিলিহুয়া বলে যে, "তোমার ধারণাটা আমার বেশ ভালো লেগেছে, কিন্তু মানুষটা একটু ডাল।" এবং সে আরো বলে যে, "শুধু ছেলে বলেই না, সে দেখতে অনেকটা বিরক্তিকর।"
বিরক্তিকর। এবং তখনই দেখা যায় যে জিয়াও হাসে এবং বলে, কিন্তু সে অনেক বেশি ইন্টারেস্টিং এবং সে একজন সেন্ট। তখন দেখা যায় ইউসুলাং বলে যে একজন সেন্ট। তখন সে আরো বলে যে তোমার সাথে থাকলে একজন সাধুরও অনেক খারাপ অবস্থা হয়ে যাবে। এবং সে আরো বলে যে তুমি এরপর একটা অনুষ্ঠান দাও না আমাদেরকে। তখনই দেখা যায় জিয়াও হাসে। এরপর আমরা দেখতে পাই যে ইউসুলাং সে বাইরে গিয়ে একটা সিগারেট বের করে এবং তখনই তার অফিসের কথা মনে পড়ে, যেখানে তার ডিরেক্টর তাকে বলেছিল যে মিস্টার ইউসুলাং আপনি এই সমস্যার একটা সমাধান করতে পারেন। কতদিন ধরে আমাদের এই প্রকল্পটা ঝুলে আছে। আপনি যদি একটু পুশ আপ করেন তাহলেই মিস্টার ফ্যান এটা সাইন আপ করে দেবে। তখনই দেখা যায় যে ও একটু চিন্তায় পড়ে যায়। এরপর আবার বাস্তবে ফিরে আসে। ও ওর সিগারেটটা ধরাতে নেবে, তখনই দেখা যায় দুটো লোক ওর সামনে দিয়ে যায় এবং তারা বলাবলি করতে থাকে যে তারা আফিম জাতীয় বা নেশা জাতীয় কিছু একটা এনেছে এবং সেটা ড্রিঙ্কসের সাথে মিশিয়ে দেবে। এই কথা শুনে সে ওদের পিছন পিছন যায় এবং গিয়ে দেখতে পায় যে ওই যে জু নামের যে লোকটা আছে তারই লোক ওরা, এবং সব ড্রিঙ্কসের ভেতর ওই পাউডারটা মিশিয়ে দেয়। এবং তখনই দেখা যায় ও ভেতরে ঢুকে কাছে গিয়ে বসে এবং তখনই একটা মেয়ে ওখানে আসে এবং তখনই মিস্টার জু বলেন যে চলো তোমাকে পরিচয় করিয়ে দিই, ইনি হলেন আমাদের অফিসের নতুন ক্লার্ক এবং ঠিক তোমার মতোই। এবং দেখা যায় সে আরো বলে যে তুমি পরিচালক ইউ তাই তো? তখন সে বলে যে হ্যাঁ। তখন জু ওই মেয়েটাকে বলে যে তুমি ওর কাছ থেকে কাজটা শিখে নাও, ও তোমার মতো একজন। তখনই দেখা যায় যে সে আরো বলে তুমি একটু দেখো যে সে কিভাবে সবকিছু সামলায় আর তার কাছ থেকে নোট নাও। দেখা যায় জিয়াও ওগুলো শুনেও কিছু বলে না, কিন্তু ইসুলাঙের অনেক বেশি মন খারাপ হয় এবং তখন সে বলে যে আপনি ঠিকই বলেছেন, অফিসের কাজ হলো সেবামূলক কাজ এবং সঠিক পরিবেশের জন্য আপনাকে সঠিক পদক্ষেপ জানতে হবে, তাই না জিয়াওয়ান? তখনই দেখা যায় মেয়েটা হ্যাঁ বলে। তখন সে আরো বলে যেহেতু তোমার বস চায় তুমি শেখো, তাহলে আজকে আমি তোমাকে টিচারের ভূমিকাই থাকবো। এবং দেখা যায় সে আরো বলে সেবামূলক কাজে ভালো কাজ করার জন্য প্রথম নিয়ম হলো সংযত থাকা। যদি তুমি মাতাল হও তাহলে তোমার বসের যত্ন কে নেবে? যদি তোমার অ্যালকোহল টলারেন্স 0 থাকে তাহলে অবশ্যই তোমার ড্রিংকস করা উচিত নয়। এই নাও তুমি একটু পানি খাও। এই কথা বলে 1 গ্লাস জল দেয়। তখনই দেখা যায় জু ওইটা ধরে ফেলে এবং বলে যে জিয়াওয়ান তার অ্যালকোহল টলারেন্সটা অনেক ভালো। সে তার বড়লোক যত বস আছে তাদের টেক কেয়ার করতে জানে। তখনই জিয়াওয়ান বলে যে হ্যাঁ। সে তখন দেখা যায় যে ওই জলের বোতলটা নামিয়ে রাখে এবং ওই ড্রিঙ্কসটা পান করতে দেয় যেটার ভেতর ওই মাদক দ্রব্যটা দেওয়া ছিল। তখনই দেখা যায় মেয়েটা পান করতে নিলে ও না করে যে তুমি ওটা পান করো না। তখন দেখা যায় যে ও আরো বলে যে কেমন হবে যদি আমরা একটা কার্ড খেলি, কার্ডে যে পরাজিত হবে সে ড্রিঙ্কস করবে। তখনই দেখা যায় জিয়াও এবং ওর বন্ধু কার্ড খেলার জন্য রাজি হয়ে যায়। এরপরে দেখা যায় যে ওরা চারজনে কার্ড খেলা শুরু করে এবং ওরা যে হারে সেই ড্রিঙ্কস করতে থাকে এবং এক পর্যায়ে দেখা যায় যে মিস্টার জু বিরক্ত হয়ে যায় এবং সে ইউশিলাং এর হাত থেকে কার্ডগুলো নিয়ে যায় এবং সেগুলো ওই মেয়েটার হাতে দেয় এবং দেখা যায় যে সে কতক্ষণ পর ওগুলো টেবিলের উপর রাখে এবং বলে যে দেখো জিয়াওয়ান হেরে গেছে এবং তাকে ড্রিঙ্কস করতে হবে। এই কথা বলার পর সে একটা ড্রিঙ্কসের গ্লাস ওই মেয়েটার হাতে তুলে দেয় এবং সে বুঝতে পারে যে এখন আর কোনো উপায় নেই। তারপর দেখা যায় ইউশিলাং ওই মেয়েটাকে থামায় এবং বলে যে আসলে কোনো মেয়েকে একা ড্রিঙ্কস করতে দেওয়া উচিত না। এবং সে তখন ওই মেয়েটাকে বলে কেউ যদি তোমাকে ড্রিঙ্কস অফার করে তাহলে তাকে ভদ্রভাবে রিজেক্ট করার উপায় আমি তোমাকে শিখাবো। এই কথা বলার পর দেখা যায় যে সে তার হাতের যে ড্রিঙ্কসটা থাকে সেটা ওই মেয়েটার সাথে বদল করে এবং বলে যে তুমি শুধু পানির গ্লাস নিয়ে এইভাবে তার সাথে এটা বদল করে দেবে, তাহলে সে কষ্ট পাবে না আর তোমারও কাজ হয়ে যাবে। এই কথা বলার পর দেখা যায় যে ওই গ্লাসটা নিজের কাছে নিয়ে আসে এবং ইচ্ছে করেই সেটা ঢেলে ফেলে এবং তখনই ইউসুলাং বলে মিস্টার জুকে যে ইস কি হয়ে গেল, এত ভালো ড্রিঙ্কসটা পড়ে গেল। তখনই মিস্টার জু খেপে যায় এবং সেটা মনে মনে রেখে আর এক গ্লাস তার দিকে বাড়িয়ে দেয় যেগুলো ওই নেশাজাতীয় দ্রব্যটা মেশানো ছিল এবং বলে কোনো সমস্যা নেই, এখনো অনেক আছে। এই কথা বলার পর দেখা যায় যে ওই ড্রিঙ্কস আরো পান করায় ইউসুলাংকে। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই যে ও ওয়াশরুমে বসে বমি করছিল এবং তখনই জিয়াও একটা পানির বোতল নিয়ে আসে এবং দেখা যায় যে ও কাছে এসে বলে যে তুমি আসলেই একজন ভদ্রলোক, একটা মেয়েকে ড্রিঙ্কস করা থেকে বাঁচাতে তুমি একের পর এক ড্রিঙ্কস করেই গেলে। তখনই পেছনের ঘটনা দেখা যায় যে মিস্টার জু একরকম জোর করে ইউসুলাংকে ওই সমস্ত ড্রাগ মিশ্রিত গ্লাসগুলোই ওকে পান করায়। এবং এরপর আমরা দেখতে পাই যে ইউসুলাং যখন ভেতরে ছিল তখন বাইরে বসে জিয়াও দাঁড়িয়েছিল পানি নিয়ে। ও বের হতেই পানির বোতলটা তার দিকে এগিয়ে দেয় এবং দেখা যায় যে ইউসুলাং ওটা থেকে আবার সে গুলি করে এবং সে জিয়াওকে বলে যে আমার শরীরটা ভালো লাগছে না, আমি এখন ফিরে যাচ্ছি। তখনই দেখা যায় যে জিয়াও বলে যে চলো আমি তোমাকে দিয়ে আসি। তখনই দেখা যায় যে ইউসুলাং না করে এবং বলে যে দরকার নেই, আমি একাই চলে যেতে পারবো। এই কথা বলে দেখা যায় যে ও ওখান থেকে চলে যায়। জিয়াও তখন ওর পেছন পেছন যায় আর বলে যে আমিও তোমার সাথে যাবো চলো। এরপরে দৃশ্যে আমরা দেখতে পাই যে ওরা দুজন গাড়িতে করে যাচ্ছে, কিন্তু ড্রাগ মিশ্রিত যে ড্রিঙ্কস সেটা খাওয়ার ফলে দেখা যায় যে ইউসুলাং এর অবস্থা অনেক খারাপ হয়ে যায় এবং ওর অনেক গরম লাগা শুরু করে, যার কারণে ও ওর নিজের টাই ধরে টানাটানি শুরু করে। সেই দৃশ্য দেখে তখন জিয়াও বলে যে তোমার কি গরম লাগছে, আমি কি তোমার টাইটা খুলতে সাহায্য করবো? দেখা যায় যে প্রথমে ইউসুলাং কিছুই বলে না, তখন
তখন দেখা যায় যে জিয়াও আবার ওর কাছে আসতে চায় এবং বলে যে চলো আমি তোমাকে হেল্প করি। কিন্তু তখনই দেখা যায় ইউসুলাং ওকে না করে যে না দরকার নেই, আমি নিজেই করতে পারবো। এরপরে দেখা যায় ইউসুলাং একটা পানির বোতল তোলে এবং সে এক্সাইটেড হওয়ার কারণে ওই পানির বোতলটা খুলতে পারে না। তখনই দেখা যায় জিয়াও ওই বোতলের উপর হাত দেয় ওর হাতের উপর থেকে এবং বলে যে তুমি কি তৃষ্ণার্ত, চলো আমি এটাকে তোমাকে খুলে দিচ্ছি। তখন দেখা যায় যে ইউসুলাং তখন বোতলটা ছেড়ে দেয় এবং দেখা যায় যে ও হাতটা সরিয়ে নেয় এবং সে আরো বেশি এক্সাইটেড হতে থাকে। জিয়া ওর এই অবস্থা দেখে বলে যে ইউসুলাং আমাকে সাহায্য করতে দাও তোমাকে। তখনই দেখা যায় যে ইউসুলাং বলে যে গাড়ি থামাও। ড্রাইভার হঠাৎ করেই গাড়ি থামিয়ে দেয় এবং সে লাইট জ্বালাতে নিলে জিয়াও তখন বলে যে লাইট জ্বালানোর দরকার নেই, তুমি একটা কাজ করো, তুমি বের হয়ে একটা ট্যাক্সি নিয়ে চলে যাও, আমি তোমাকে 3 গুণ ভাড়া বাড়িয়ে দেবো। এই কথা শুনে দেখা যায় যে ওই ড্রাইভারটা গাড়ি থেকে বের হয় এবং তখন ভেতরে বসে জিয়াও ইউসুলাংকে বলে যে এখানে এখন কেউ নেই এবং সে পানির বোতলটা ওকে খুলে দেয়। ইউসুলাং ওই বোতলটা থেকে ঢকঢক করে পানি খায় এবং তার পানি ঠোঁট বেয়ে গলার উপরে পড়ে আর জিয়াও এই দৃশ্যগুলো দেখতে থাকে। ইউসুলাং তখন বলে যে আমি অনেক বেশি ড্রিঙ্কস করে ফেলেছি এবং এইসবের জন্য আপনাকে অনেক বেশি সরি। তখন দেখা যায় যে জিয়াও বলে ইউসুলাং এখানে বাহিরের কেউই নেই এবং তুমি আমাকে ওই নামে একদমই ডাকবে না। তখনই দেখা যায় সে আরো বলে যে তুমি যদি আবার আমাকে ওই নামে ডাকো তাহলে অবশ্যই তোমাকে পেনাল্টি দিতে হবে। তখনই দেখা যায় ইউসুলাং ওর দিকে তাকায় কিন্তু পরক্ষণেই তার মুখটা সরিয়ে ফেলে এবং দেখা যায় যে ইউসুলাং বলে আমি অনেক আনকমফোর্টেবল ফিল করছি, আমাকে একটু বাইরে বের হয়ে হাঁটে দাও, আমি তারপরে একটা ট্যাক্সি নিয়ে পরে চলে যাব। তখনই জিয়াও বলে যে আমিও তোমার সাথে যাব। কিন্তু ইউসুলাং সে বলে যে না তুমি এমনটা কিছুতেই করতে পারো না। তারপর দেখা যায় সে দরজা খুলে বের হতে নেয় কিন্তু জিয়াও তাকে ধরে ফেলে এবং বলে যে তোমার তো গা পুড়ে যাচ্ছে, তোমার কি জ্বর? তখন ইউসুলাং বলে যে আমাকে যেতে দাও, আমি এখন বের হচ্ছি। এই কথা বলে সে বের হতে নিলেই জিয়াও তাকে ধরে ফেলে এবং বলে যে আচ্ছা তোমাকে তো ড্রাগস পান করানো হয়েছিল, এই কারণে কি তোমার এই অবস্থা হয়েছিল? ইউসুলাং তখন বলে যে ওই মেয়ের ড্রিঙ্কসে কিছু একটা মিশিয়ে দেওয়া হয়েছিল। তখন দেখা যায় যে জিয়াও বলে তাহলে তুমি সেজন্যই ওই মেয়ের ড্রিঙ্কস পান করেছিলে তাই না? এবং তখন দেখা যায় যে জিয়াও আর কিছু বলে না, ওর দিকে নিবিড়ভাবে তাকিয়ে থাকে। ইউসুলাং তখন বলে আমি মনে হয় এবার একটু বেশি করে ফেলেছি এবং ধীরে ধীরে দেখা যায় যে ওর উত্তেজনা আরো বাড়তে থাকে। তখনই দেখা যায় যে ইউসুলাং জিয়াওকে বলে যে মিস্টার খান আপনি কি একটু দয়া করে বাইরে বের হবেন? জিয়াও তখন বলে যে আমি তোমাকে ওই নামে ডাকতে মানা করেছি, তাহলে তোমার জরিমানা হবে। তখনই দেখা যায় যে ওর মুখের কাছে মুখটা এনে ইউসুলাং বলে যে কি ধরনের শাস্তি? তখনই দেখা যায় যে সে আবার মুখটা সরিয়ে নেয় কিন্তু জিয়াও কিছু একটা এক্সপেক্ট করে কিন্তু সেটা কিছুতেই হয় না এবং দেখা যায় যে ইউসুলাং আর সহ্য করতে পারে না। সে বলে যে মিস্টার ফ্যান আপনি কি একটু বাইরে বের হবেন, না হলে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, আমি আর সহ্য করতে পারছি না। তখনই দেখা যায় যে জিয়াও বলে আচ্ছা ঠিক আছে। এই কথা বলে জিয়াও গাড়ি থেকে বের হয় এবং গাড়ির সামনে গিয়ে দাঁড়ায় আর হাতে ম্যাচটা ঘোরাতে থাকে। আর ওদিকে দেখা যায় গাড়ির ভেতর ইউসুলাং তার কার সাথে থাকে এবং গাড়ির সামনে দাঁড়িয়ে থাকা জিয়াও তার হাতের মুঠোয় যে ম্যাচটা থাকে রাগে ক্ষোভে সেটাকে একদম দুমড়ে মুচড়ে ফেলে। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই জিয়াও তার বাসায় ফেরে এবং সে শাওয়ার নেয়। শাওয়ার নেওয়ার সময় তাকে অনেক বেশি অ্যাংরি দেখা যায়। সে শাওয়ার নিয়ে বের হয় এবং দেখা যায় যে সে তার ল্যাপটপের সামনে গিয়ে বসে এবং একটু আগে তার গাড়ির সিসিটিভি ফুটেজ চেক করতে থাকে এবং সেখানে দেখা যায় যে ইউসুলাং এর সেই বাজে অবস্থা এবং তখন সে বলে যে এখানে তো কিছুই দেখা যাচ্ছে না, আমি কিছুই দেখতে পাচ্ছি না এবং তখন সে মনে মনে আরো বলে এটা পাগলামি ছাড়া আর কিছুই না। এই কথা বলে সে ল্যাপটপটা বন্ধ করে দেয় এবং বলে যে আমি এটা কি করছি, আমি তো একটু আগেই ওকে গাড়ি থেকে নামিয়ে দেওয়ার সময় সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি এসব খেলা আর খেলবো না। এবং তখনই আমরা পূর্বের কাহিনীতে ফিরে যাই যেখানে দেখা যায় ওদের গাড়িটা এসে থামে এবং ইউসুলাং গাড়ি থেকে নেমে ওর কাছে আসে এবং তখনই দেখা যায় যে ও বলে যে মিস্টার ইউ আপনি একটু রেস্ট নিন। তখন দেখা যায় ইউসুলাং বলে যে আজকে লিফট দেওয়ার জন্য ধন্যবাদ, আবার দেখা হবে। তখনই দেখা যায় ও চলে যেতে নিলে জিয়া বলে যে আপনার চেয়ে হাঁটার আর কেউ নেই। তখনই ইউসুলাং ওদিকে ফেরে এবং বলে যে কি বলে তুমি? তখনই জিয়া বলে আমি বলেছি যে গুড নাইট। এই কথা শুনে দেখা যায় যে ইউসুলাংও বলে যে গুড নাইট এবং আজকে রাতের জন্য আমি সত্যি অনেক দুঃখিত। এই কথা বলে দেখা যায় ইউসুলাং চলে যেতে নেয় এবং ওকে চলে যেতে দেখে জিয়া ওর দিকে তাকিয়ে থাকে আর বলে যে ইউসুলাং। ওর ডাক শুনে পিছনে তাকায় এবং দেখা যায় জিয়া বলে তুমি আমাকে দেখা করতে বলেছো কিন্তু কিছুই তো বললে না তুমি আমাকে। তখনই ইউসুলাং ওর কাছাকাছি আসে এবং বলে আমি বলেছি ইনভেস্টমেন্টের ব্যাপারে এবং সে আরো বলে যখন তুমি সিদ্ধান্ত নিবে তখন তোমার আমার কথা চিন্তা করার দরকার নেই, তুমি যেটাই সিদ্ধান্ত নাও না কেন আমাকে সেটা ইফেক্ট করবে না। তখনই দেখা যায় যে জিয়া বলে যে তোমাদের যে প্রজেক্টটা ওটা অনেক বেশি সাফল্যমণ্ডিত আমার মনে হচ্ছে এবং আমি অবশ্যই এটা নিয়ে কাজ করব। এবং সে আরো বলে যে আমার উপর আস্থা রাখো, আমার প্রফেশনালিজমের উপর আমি একদম অটুট। সে আরো বলে যে আমি তোমাকে সাহায্য করব এবং তোমার কোম্পানিকে টেনে তুলবো এবং আমি আমার টাকা অবশ্যই জলে ফেলে দেবো না, সে আমার বন্ধুই হোক না কেন। তখন সে বলে আমি যখন ধ্বংসস্তূপ থেকে তোমাদের ফাইলটা পুনরুদ্ধার করেছি তোমার দলকে বলো ঠিকমতো সেটা সাজাতে। তখনই দেখা যায় যে ইউসুলাংকে ধন্যবাদ বলে এবং তখন জিয়া বলে যে ধন্যবাদে কাজ হবে না, ডিনারেও হবে না, ওটা আমার জন্য যথেষ্ট নয়। তখনই দেখা যায় ইউসুলাং ওর গাড়ির জানালার উপর হেলান দেয় এবং বলে যে তাহলে কি চাও তুমি? তখনই দেখা যায় যে জিয়াও বলে যে আচ্ছা
আমি সেটা ভেবে পরে আপনাকে বলবো। এই কথা শুনে দেখা যায় যে ইউসুলাং বলে, ঠিক আছে। ইউসুলাং সোজা হয়ে দাঁড়ায়। জিয়াও তখন বলে, আজ রাতের জন্য কি আমি তার উপর প্রতিশোধ নিতে পারি? তখন দেখা যায় যে ইউসুলাং বলে, কার ওপর? রুকজেনের যুবতী। তখন সে আরো বলে যে কোনো দরকার নেই, আমি নিজেই তাকে হ্যান্ডেল করে নেব। এবং তখন দেখা যায় যে জিয়াও বলে, আসলে তোমার প্ল্যানটা কি? তখনই দেখা যায় যে ইউসুলাং বলে যে সে অনেক বেশি লোডেড, হেড টু হেড যাওয়া যাবে না, কিন্তু অন্যভাবে করতে হবে। তখনই জিয়াও বলে যে আমি তোমাকে তো সেন্ট ভেবেছিলাম, কিন্তু তুমি যে দেখছি অন্যরকমই বের হলে। আমি তো ভেবেছিলাম কেউ তোমাকে আঘাত করলে তুমি সেটা মুখ বুজে চুপচাপ সহ্য করে নিবে। এবং এই কথা শুনে ইউসুলাং বলে যে বাদ দাও সব, আমি চলে যাচ্ছি, বাই। এই কথা বলে সে চলে যেতে নেয় এবং কিছু দূর গিয়ে সে আবার পেছনে ফেরে এবং দেখা যায় যে সে জিয়াওর গাড়ির কাছে আসে এবং জানালা দিয়ে ওর মুখটা একদম জিয়ার মুখের কাছে নিয়ে আসে, যার কারণে ওকে আসতে দেখেই ওর হাত একদম শক্ত হয়ে যায়। ও শক্ত করে ওর গিয়ারটা ধরে রাখে হাত দিয়ে। এবং তখনই দেখা যায় যে ইউসুলাং ওর মুখের দিকে তাকায় এবং বলে, আমি কি তোমাকে ভয় পাইয়ে দিয়েছিলাম? তখন দেখা যায় যে জিয়াও বলে যে মোটেও না। তখনই আমরা দেখতে পাই যে ও ওর পকেট থেকে সিগারেটের প্যাকেটটা বের করে এবং সেটা থেকে একটা সিগারেট বের করে মুখে নেয় এবং দেখা যায় যে ওর কাছে সে তার ম্যাচ চায়, সে তাকে ম্যাচটাও দিয়ে দেয় এবং সেটা নিয়ে ও বের হয় এবং বলে যে এটা আসলেই অনেক বেশি অ্যাডিকটিভ। এই কথা বলে সে বাই বলে ওখান থেকে চলে যায়। আর এদিকে আমরা দেখতে পাই যে ওর চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকে জিয়াও এবং মনে মনে ভাবে যে আমি তো ভেবেছিলাম সে আমাকে কিস করবে। এবং আরো বলে যে ফ্যান জিয়াও, তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে? এবার আবার বর্তমানে ফিরে আসি এবং বলে যে যাই হোক বাদ দাও, এটা শুধু একটা পর্ন মুভির মতো। এবং তখনই দেখা যায় সে আর বলে যে আর একজন পরিশ্রমী নরমনের অভিজ্ঞতা সম্পন্ন লোক এখানে অভিনয় করছে। এরপর দেখা যায় যে সে আবার ওই ভিডিওটা চালু করে এবং তখনই সে শুনতে পায় যে ইউসুলাং জেনজেনের নাম নিচ্ছে। তখনই সে আবার রেগে যায় এবং হাতের ম্যাচটা আবারও দুমড়ে মুচড়ে ফেলে এবং বলে যে আবারও সেই জেনজেন, তোমরা দুজনকে সত্যি অনেক বেশি ভালোবাসো, তাই না? আর এই চ্যাপ্টারটা এখানেই শেষ হয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।